সিআরপিএফ বুথের ভেতরে ঢুকতে পারে না, অ্যাজ পার ল। ওনার ইচ্ছে মতো সব কিছু হতে পারে না, এটা চ্যালেঞ্জ হবে কোর্টে। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं। ওদিকে দিল্লিতে সুপ্রিম কোর্টে আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ইডির মামলা চলছে। বিচারপতি পি.কে. মিশ্র এবং কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে সেই মামলার শুনানি এখনো চলছে। শোনাবো আপনাদের, কারণ ওখানে দেখতে পেয়েছি আমরা বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জিজ্ঞেস করেছে রাজ্য সরকারকে, এবং তারা নাকি একটা পর্যবেক্ষণ দিয়েছে অনভিপ্রেত ঘটনা। বিচারপতিরা এটাকে অনভিপ্রেত কেন বলছেন? এটা তো অপরাধের ঘটনা। কি হলো আজকে শুনানিতে পরের প্রতিবেদনে শোনাবো, কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যে একের পর এক বড় ঘটনা ঘটে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। এবং যেটুকু দেখতে পাচ্ছি গত 3-4 দিন ধরে যেটুকু দেখলাম, ভোট ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো প্রশাসনটাকে ভোটের বাইরে বের করে দিল নির্বাচন কমিশন। একেবারে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকে। আইএএস অফিসারদের বেছে বেছে ভোটের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আইপিএস দেরও বেছে বেছে ভোটের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে এই প্রতিবেদন করার আগে অবধি যেটুকু দেখলাম, 5 জন ডিআইজি কে চেঞ্জ করে দেওয়া হয়েছে, 13 জন জেলা শাসককে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং যাদেরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে তারা আর এই রাজ্যে 2026-এ নির্বাচনে কোন রকম কোনো অংশগ্রহণ করতে পারবেন না, বা নির্বাচনের কাজে তাদেরকে কাজে লাগানো যাবে না। প্রথম যে নোটিশটা পেলাম আজকে 18ই মার্চ 2026, প্রথম যে নোটিশ, তাতে আমরা দেখতে পেলাম যে 5 জন ডিআইজি কে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন এই রাঠোর অমিত কুমার ভারত ডিআইজি রায়গঞ্জ রেঞ্জে পাঠানো হয়েছে, অজিত সিং যাদবকে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ করে পাঠানো হয়েছে, শ্রীহরি পান্ডেকে ডিআইজি বর্ধমান রেঞ্জে পাঠানো হয়েছে, কঙ্কর প্রসাদ বারুই ডিআইজি প্রেসিডেন্ট রেঞ্জে পাঠানো হয়েছে, এবং অঞ্জলি সিং তাকে পাঠানো হয়েছে ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জে। মুখ্য সচিব দুষ্যন্ত নারিওয়ালাকে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে 19 তারিখ সকাল 11টার মধ্যে এরা দায়িত্ব নেবেন, এবং এই 5টি জায়গায় যাদেরকে ট্রান্সফার করে দেওয়া হলো, ট্রান্সফার আউট করে দেওয়া হলো, তারা ইলেকশন রিলেটেড কোন রকমের কোনো কাজে জড়িত থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পুলিশ প্রশাসনটাকে ভোটের বাইরে একেবারে প্যাভিলিয়নে পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। আর 13 জন জেলা শাসককে বদলি করে দেওয়া হলো। যেমন 13 জন জেলা শাসকের মধ্যে জিতিন যাদবকে পাঠানো হলো ডিএম কাম ডিইও কোচবিহার। আপনারা জানেন ভোটের সময় ডিএমরাই ওই ডিইও পদে থাকেন, তাই ডিএম কাম ডিইও মানে ভোটের ওই জেলার অফিসিয়াল দায়িত্বে থাকবেন এই জিতিন যাদব, কোচবিহারে গেলেন। সন্দীপ ঘোষকে পাঠানো হলো ডিএম কাম ডিইও জলপাইগুড়ি করে, বিবেক কুমারকে ডিএম করে পাঠানো হলো উত্তর দিনাজপুরে, রাজনবীর সিং কাপুরকে ডিএম করে পাঠানো হলো মালদাতে, আর অর্জুন করে ডিএম ডিইও করে পাঠানো হলো মুর্শিদাবাদে, শ্রীকান্ত পল্লীকে ডিএম ডিইও করে পাঠানো হলো নদিয়াতে, শ্বেতা আগরওয়ালকে পাঠানো হলো পূর্ব বর্ধমানে, স্মিতা পান্ডে যিনি রোল অবজারভার ছিলেন তাকে পাঠানো হলো মিউনিসিপ্যাল কমিশনার কেএমসি কাম ডিইও কলকাতা নর্থে পাঠানো হলো তাকে। অর্থাৎ এই মুহূর্তে মিউনিসিপ্যাল কমিশনার কলকাতার কাজ করবেন স্মিতা পান্ডে, তিনি ডিইও এবং কলকাতা নর্থের দায়িত্বে পেলেন। রণধীর কুমার ডিইও কলকাতা সাউথ, শিল্পা গৌরী সারিয়া ডিএম কাম ডিইও নর্থ 24 পরগনা, অভিষেক কুমার তিওয়ারি ডিএম কাম ডিইও সাউথ 24 পরগনা, হরিশঙ্কর পানিক্কর ডিএম কাম ডিইও দার্জিলিং, এবং টি বালাসুব্রমণিয়ান ডিএম ডিইও আলিপুর দুয়ার। ডিএম দের পুরো চেঞ্জ করে দেওয়া হলো, ডিআইজি ডিজিদের চেঞ্জ করে দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব এদিকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাছের লোককে দিয়ে ইলেকশন কমিশন এবারের ভোটের দায়িত্বে রাখবে না, ভোট পরিচালনা করবে না। কিন্তু সমস্যাটা একটা জায়গায় খুব ভালো লাগছে এগুলো দেখতে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের কাছের লোকেদের সরিয়ে দেওয়া হচ্ছে ভোটের ডিউটি থেকে। কিন্তু আলটিমেটলি আমি এবার যেটা বলবো, আপনারা হয়তো অনেকে একমত হবেন না, কিন্তু যেহেতু এই 25 বছর মিডিয়ার সঙ্গে জড়িত আছি, 2011 থেকে শুরু করে এই 2024-এর ভোটগুলো আমরা আমি দেখেছি, তাই এটুকু বলতেই পারি যে শুধুমাত্র এদেরকে ভোটের কাছ থেকে সরিয়ে দিয়ে কিছু হবে না। যেমন ভাবে স্বরাষ্ট্র সচিবকে এই জগদীশ মিনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ু নির্বাচনে, তেমনি এই যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে পশ্চিমবঙ্গের ভোট থেকে আউট করে দেওয়া হচ্ছে, তাদেরকে একেবারে দায়িত্ব দিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের নির্বাচনে সরিয়ে দিতে হবে, না হলেও অতটা লাভ হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার এই কাছের লোকগুলোকে এই আইএএস এবং আইপিএস দের ভোটের সময় কাজে লাগাবেন,
এবং ভোটের যাবতীয় ডিটেলস এরাই পর্যবেক্ষণ করবেন। হয়তো অফিসিয়ালি নির্বাচন কমিশন এদিকে ভোটের কাজে লাগাবে না, বা অফিসিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এদিকে ভোটের কাজে কোনো পোস্টে রাখতে পারবে না, কিন্তু আনঅফিসিয়ালি এরাই নবান্নের ওয়াচ টাওয়ার থেকে এই দুদিনের নির্বাচনটা পরিচালনা করবেন, এমনটাই আশঙ্কা রয়ে গেছে, কারণ এমনটাই আমরা বারবার দেখেছি। ফলে এদেরকে এই রাজ্যে রাখলেই হবে না, ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একেবারে অন্য রাজ্যে ভোটের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিতে হবে, যাতে করে অন্য রাজ্যের ভোটের দায়িত্ব পালন করে আর এই রাজ্যের ভোটের ক্ষেত্রে এরা যেন কোনো নজরদারি করতেই না পারেন। তবে নির্বাচন কমিশন একটা কাজের কাজ করবে, না হলে একটা সিম্পল কথা ভাবুন, একজন জেলা শাসক যে হয়তো 2-3 বছর কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তাকে সরিয়ে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? নবান্নে একেবারে একদম ওয়াচ টাওয়ার তৈরি করে দেবেন, সেখানে সেই জেলা শাসককে বসিয়ে দেবেন, তিনি নিজের জেলায় সমস্ত কর্তা ব্যক্তিকে দিয়ে এই ভোটটা পরিচালনা করার চেষ্টা করবেন, যেগুলো আমরা আগে দেখেছি, যেগুলো হয়তো প্রকাশ্যে আসেনি। ফলে নির্বাচন কমিশনের কাজ হবে এদিকে শুধু সরিয়ে দেওয়া নয় ভোটের ডিউটি থেকে, এদিকে ভিন রাজ্যে ভোটের দায়িত্ব দিয়ে একেবারে এই রাজ্য থেকে বার করে ভিন রাজ্যের ভোটে কাজে লাগিয়ে দিন, যাতে ভিন রাজ্যের ভোট পরিচালনা করার পর এই রাজ্যের দিকে নজর দিতেই না পারেন, তবে একটা কাজের কাজ হবে। কি বলেন আপনারা? আর অন্যদিকে আমরা দেখতে পেলাম যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্য জ্বলছে, বিভিন্ন জায়গাতে আগুন, সবাই মানুষের সেবা করতে চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সেই মানুষের সেবা করা থেকে বঞ্চিত করেছেন বলে, তারা সেবা করতে পাচ্ছেন না বলে, এমএলএর টিকিট পাননি বলে গোটা রাজ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন। ভাবুন একবার, কত লোক আপনাদের সেবা করতে চায়, একবার ভাবুন। আর দেখলাম কালকে মোটামুটি 74 জন বিধায়ক টিকিট পাননি, সেটা দেখেই যে কেউ, মোটামুটি রাজনীতির বিশেষজ্ঞ হতে হবে না, যে কেউ বুঝতে পারবেন যে পিসির হাত থেকে এবারের ভোটার তালিকা তৈরি করার সমস্ত ক্ষমতা, বেশিরভাগ ক্ষমতা এখন ভাইপোর কাছে চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটা ঠিক করেছেন, তিনি পুরনো কাউকে 74 জনকে টিকিট দেননি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কজনকে ম্যানেজ করতে পেরেছেন তারাই টিকিট পেয়েছে। এই 74 জনের মধ্যে অধিকাংশই বিক্ষুব্ধ হয়ে গেছেন। এবং অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, 13 জন সদস্য সকাল 11টায় যোগদান করে বিকেল 4টেয় টিকিট পেয়ে গেল। নন্দীগ্রামে পবিত্র কর টিকিট পেয়ে গেলেন, সকাল 11টার আগে অবধি তিনি ছিলেন বিজেপির কর্মী, এবং তার বাড়িতে যখন সংবাদ মাধ্যম গেল, তার বাড়ি থেকে অটল বিহারী বাজপেয়ীর ছবি, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি, নরেন্দ্র মোদীর ছবি, বিজেপির সমস্ত ফ্লেক্স, ব্যানার, বিজেপির পতাকা এখনো সরানোই হয়নি, তার আগেই তিনি তৃণমূলে যোগদান করে নন্দীগ্রামের টিকিট পেয়ে গেছেন। তেমনি আরো কৃষ্ণনগর উত্তরের টিকিট পেয়েছেন অভিনব ভট্টাচার্য, কল্যাণীর টিকিট পেয়েছেন অতীন্দ্রনাথ মন্ডল, ঝাড়গ্রাম মঙ্গল সোরেন, রানীবাঁধ তনুশ্রী হাসদা, বাঁকুড়া অনুপ মন্ডল, বরজোড়া গৌতম মিশ্র, তুফানগঞ্জ শিবশঙ্কর পাল, শামশেরগঞ্জ নূর আলম, লালগোলা আব্দুল আজিজ, জলঙ্গি বাবর আলী, হারোয়া মুফতি মোহাম্মদ মতিন, রানাঘাট দক্ষিণ সৌগত বর্মন, এই 13 জন সকাল 11টায় তৃণমূলে জয়েন করে 4টে টিকিট পেয়ে গেছেন। অর্থাৎ তৃণমূল এখনো ভালো প্রার্থীও পাচ্ছে না, 74 জন বিধায়ক পাইনি টিকিট। এর মধ্যে দেখলাম চুঁচুড়ায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে, এবং চুঁচুড়ার যিনি সিটিং বিধায়ক সেই অসিত মজুমদার রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিলেন। যেমন আমরা দেখলাম এই রাজগঞ্জ বিধানসভা 4 বারের বিধায়ক খগেশ্বর রায় টিকিট পাননি, তিনি বিক্ষুব্ধ হয়ে গেছেন, তৃণমূলের সমস্ত পদ থেকে নিজের দলবলকে নিয়ে পদত্যাগ করে দিয়েছেন। যেমন এই খণ্ডঘোষ বিধানসভায় নবীন চন্দ্র বাগ, মন্তেশ্বর বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হতেই ক্ষোভ বিক্ষোভ, আগুন জ্বলছে। ভাঙড়ে যেমন, ভাঙড়ে শওকত মোল্লার নাম ঘোষণা হতেই শওকত মোল্লার লোকেরা নেমে পড়েছে, তারা ক্যানিং পূর্বেই বিধায়ককে চান, ভাঙড়ে চান না। স্বাভাবিক ব্যাপার, ভাঙড়ে তো বিপদ আছে, ওখানে আবার আইএসএফ আছে, শওকত মোল্লা আদৌ জিততে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। ওই ভাঙড়ে আবার নওশাদ সিদ্দিকী প্রার্থী হতে পারেন, বা নতুন যোগ দিচ্ছেন আরাবুল ইসলাম, যেই পারতেন না কেন শওকত মোল্লার টাফ সিট আছে, তিনি ক্যানিং পূর্বেই ফিরে যেতে চান, তাই বিক্ষোভ চলছে। ফলে দিকে দিকে বিক্ষোভ। ফুরফুরা শরীফের জয়েন করার পর তো আবার দেখছি রীতিমতো যা শুরু হয়েছে। দেখুন এক ঝলক কি চলছে তৃণমূলের নেতাদের বক্তব্য শুনুন। আমডাঙ্গা পীরজাদা কাসেম সিদ্দিকী, ওই আমডাঙ্গার মানুষ তারা একদম তৈরি হয়ে গেছে, কাসেম মল্লিক ওকে একদম নবান্নর মাথায় তুলে দেবে, আর হয় মমতা না অভিষেককে দিয়ে জানাজার নামাজটা পড়াবে। যে কাসেম সিদ্দিকী বলেছিল আমি তৃণমূলের খেয়ে খেয়ে আমার জিভ মোটা হয়ে গেছে, আমার আল্লাহ দয়াময় বিচারক, কি সুন্দর আল্লাহ আস্তে আস্তে বিচার করছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। যে কাসেম সিদ্দিকী বলেছিল, কাসেম সিদ্দিকীর বক্তব্য ছিল
আমার বাড়ি গাড়ি আমার সব তৃণমূলের পয়সায় করেছি। ওর সাহস হয় না একটা প্রমাণ করার। আর কাসেম খুব বড় বড় কথা বলেছিস, আল্লাহ তোর বিচার করছে, বাংলার মানুষ দেখছে কিভাবে আল্লাহ বিচার করছে। কাসেম তুই আমার বাড়ির কলঙ্ক, তুই আমার পরিবারের কলঙ্ক। কাসেম তুই এক জায়গায় দাঁড়াতে পারলি না, আমাকে বলেছিলিস পাঁচাটি, আমার জিভ মোটা হয়ে গেছে। কাসেম তুই আমায় একা বলেছিলিস, বাংলার মানুষ কি বলে তুই এবার শোন। ওই আমডাঙ্গার মানুষ তারা আজ নাম ঘোষণা হয়েছে, একদম তৈরি হয়ে গেছে। কাসেম মল্লিক ওকে একদম নবান্নর মাথায় তুলে দেবে, আর হয় মমতা না অভিষেককে দিয়ে জানাজান নামাজটা পড়াবে। আর কি বলবো? রাজনীতি না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেও মিল করতে হবে নাকি? ঠিকা চাকর নাকি? আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করো। দিদি কিন্তু আমাকে চায়। রাজগঞ্জ সিটটা কি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, নিশ্চয়ই হারবে, হারবে, হারবে। দল তৈরি করেছি আমি, এখানে ভিত্তিতে আমি তো দেখছি হাজার হাজার লোক এখানে আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করো। একটা জিনিস আমাকে বলির পাঠা করা হলো, ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। কারণ যখন আমার কাছে ফোন আসে, আমার হিন্দু মেম্বার আমাকে ফোন করেছেন, দাদা না বললে পারছি না, আর বলতেও খারাপ লাগছে। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের রহিমের নাম শুনছে তখন একরকম হচ্ছে, রহিমের নাম শুনছে একরকম হচ্ছে। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিযোগিতা ফারাক্কা থেকে করছি। দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব, এই ভরসা ফারাক্কাবাসীর কাছে আছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দিবে। কারণ এই ধরনের 25 বছরের এমএলএ কে হারিয়ে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা করেছিলাম। আজকে একটা চক্রান্ত, সে জেলা থেকে হোক, ব্লক থেকে হোক, আর যে কোনো জায়গায় থেকে হোক, সেটা একটা চক্রান্তর শিকার হয়েছে। আমি কিন্তু ফারাক্কাবাসীর হৃদয়ে আছি এবং আগামীতে থাকবো। এই হচ্ছে এখন রাজ্যের অবস্থা। আর যেটা দেখে শুরু করেছিলাম সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। যেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে বুথের মধ্যেও একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে রাখার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরে সংক্রান্তি হয়ে গেছে। এমনিতেই 1 কোটি ভোটার ভোট দিতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে। তারপরে আবার নিজের সমস্ত প্রশাসনের লোককে সরিয়ে দিল। তারপর আবার এবারের ভোটটা কোনো ট্যাপও করতে দেবে না, 2011-র মতন ভোট করবে নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে। এরপরে যদি ভোটের বুথে একদম ইভিএম এর সামনে যেভাবে নির্দলের নামে তৃণমূলের নেতারা দাঁড়িয়ে থাকেন, সেটা যদি করতে না দেয়, ওখানে যদি একজন জওয়ান রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তৃণমূল যে হারছে কথা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন আপনারা। বুথের ভেতরে সিআরপিএফ নিশ্চয়ই ছাপ্পা করতে ঢুকবে না, যেটা বিহারে করেছে। সিআরপিএফ বুথের ভেতরে ঢুকতে পারে না, অ্যাজ পার ল। ওনার ইচ্ছে মতো সব কিছু হতে পারে না, এটা চ্যালেঞ্জ হবে কোর্টে। ইনসাইড দ্য বোথ only the voters will be allowed. They cannot see who are voting for whom. They didn't have any moral right. I challenge this. এই হচ্ছে অবস্থা। কিন্তু আমি আবার বলছি, শুধুমাত্র এই প্রশাসনিক কাজ থেকে এই সমস্ত আইএএস এবং আইপিএস দের ডিআইজি, ডিজি, এসপি, ওসি সরিয়ে দিলেই হবে না। এদেরকে এই রাজ্য থেকে আউট করে ভিন রাজ্যের ভোটে কাজে লাগাতে হবে।
যাতে সেখানেই তারা ব্যস্ততাকে এই রাজ্যে নাক গলাতে না পারে। না হলে এদের প্রত্যেককে এই ভোটের ওয়াচ টাওয়ারে বসিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরা যতটা সম্ভব এই ভোটটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কি বলেন আপনারা কি আমার সঙ্গে একমত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া ভোটের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।